আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ালেখার আজকের সাইকেল 1 এর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে দেখতেছো আমাকে ঠিকমতো শুনতে পারছো কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা, এবং কে কোথায় দিকে দেখতেছো সেটা একটু কমেন্ট করে জানাও। এবং যারা এইচএসসি 26 সালের পরীক্ষার্থী রয়েছো, যারা নতুন সদ্য কলেজে পা রেখেছো, হ্যাঁ, এখনো সিলেবাস কি করবে, কিভাবে পড়বো, বাংলাটা বুঝতেছো না, তারা সবাই তোমাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, তখনই আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই ক্লাসে চলে যাব, সবাই একটু তাড়াতাড়ি আমরা ক্লাসে চলে যাই, কেমন? আচ্ছা, আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আরো দেখতে চাই, আর স্টুডেন্টদেরকে দেখতে চাই কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছে আজকে। আমাদের সাথে যারা যুক্ত হবে তারা কিন্তু আজকের এই বাংলা প্রথম পত্রের যেটা তাহারই পরমন একটা কবিতা রয়েছে, আমাদের অক্ষরভিত্তি চন্দ্র সুফিয়া কামালের বিখ্যাত একটা কবিতা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইভেন এই কবিতাটা পড়ার পর এখান থেকে যত ধরনের সৃজনশীল আসতে পারে ওগুলো তোমরা আনসার করতে পারবে ইনশাল্লাহ। সেই জন্য তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। পাশাপাশি এই কবিতা থেকে যদি কোনো এমসিকিউ আসবে, আমরা এখানে খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এটা বিশ্লেষণ করে করে ইনশাআল্লাহ পড়বো। তো যারা লাইভটি দেখতেছ সবাইকে আমি অনুরোধ করবো, সবাই লাইভটা একবার করে শেয়ার করে দিবা, এবং যারা তোমাদের বন্ধু বান্ধব যদি থাকে সবাইকে একটু মেনশন করে দাও। দেখি আমাদের সাথে সরওয়ার আহমেদ যুক্ত হয়েছে, আমাদেরকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ আচ্ছা, আতিকুর রহমান সাউথ রয়েছে আমাদের সাথে। আচ্ছা, আরো যুক্ত হয়ে যাবে তোমরা সবাই একবার নিজের ওয়ালে আমাদের ক্লাসটা আজকে শেয়ার করে দাও, কেমন? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহারই পরমনে, যেটা লেখক হচ্ছে আমাদের জননী সাহসিকা সুফিয়া কামাল। প্রথমে আমরা কবি পরিচিতি পড়ব, কবি পরিচিতি পড়ার পাশাপাশি এই কবিতাটা ব্যাখ্যা করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু সবাই জয়েন হয়ে যাই। আমাদের সাথে এখনো তেমন কিন্তু লোকজন জয়েন হয়নি, যার কারণে আমরা এখনো ক্লাসটা আগাইতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আমাদের এই যে কবিতাটার নাম হচ্ছে তাহারই পরমনে, এবং তোমরা অলরেডি তোমাদের বয়সের সাথে এই কবিতাটা একটু একটু রিলেট করতে পারতেছো। কারণ তোমরা যখন ক্লাস 7-এ ছিলা, ক্লাস 8-এ ছিলা, তোমাদের সাথে কারো না কারো সম্পর্ক হয়েছে, বন্ধু বান্ধবীর সম্পর্ক, হ্যাঁ, আজকে তাকেই মনে পড়তেছে, কিন্তু সেই মানুষটা আজকে বড়লোক হয়ে গেছে, আমার খবর নিচ্ছে না, আজকে সেই মানুষটাকে আমাদের মনে পড়তেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কাকে শেয়ার করেছি? তানজিলা রাত্রি রয়েছে, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা একবার করে শেয়ার করে দিই না ভাইয়ারা? তানজিলা একবার শেয়ার করে দাও, সারওয়ার আহমদ একবার করে শেয়ার করে দেয়, ঠিক আছে? তোমরা সবাই যারা যারা ক্লাস করবা সবাই বই সামনে নাও, খাতাও সামনে নাও, সবাই নোট করে ফেলবো আমরা, ঠিক আছে? বইটা সামনে নাও, এবং যা যা বলবো তা তা তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না। সুমাইয়া জান্নাত শশী রয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো, আমাদের তাহারে পরমাণু কবিতাটা এটা লিখেছেন হচ্ছে আমাদের সুফিয়া কামাল, কিছুক্ষণ আগেই বলেছিলাম। এবং আমরা জানি প্রত্যেকটা কবিতা কোন একটা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়, মানে নেওয়া হয়। তাহলে কবিতার যেটা মোটা বই রয়েছে, অর্থাৎ অনেকগুলো কবিতা থাকে, ওটাকে বলা হয় কাব্যগ্রন্থ। এই যে আমাদের তাহারে পরমাণু যেটা কবিতা রয়েছে, এটা সংকলন করা হয়েছে সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে। আচ্ছা, তাহলে আমরা এবার ক্লাসে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা পড়বো সুফিয়া কামাল সম্পর্কে। দেখো, এই যে সুফিয়া কামাল আমাদের তাহার এই পরমনের লেখক, তিনি কিন্তু দেখো 1911 সালে 20 জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। এখন স্যার, এরকম যদি প্রত্যেকটা কবির কত সালে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, এতটুকু আমরা কি মনে রাখতে পারবো? সেজন্য আমি তোমাদেরকে বলতেছি কোনগুলো কোনগুলো আমরা মনে রাখবো, কারণ অযথা অপ্রয়োজনীয় তথ্য আমরা মনে রেখে লাভ নাই। আর এটা যদি আমরা কোনো একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি, তাহলে দেখবা তোমাদের মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা আরো বেড়ে যাবে।
সেজন্য আমি দেখো কিভাবে মনে রাখতেছি। দেখো 1911 সালে, যেটাকে আমরা পড়ার সময় ওই কি সালপঞ্জিকেও বলতে পারি। দেখো 1911 সালে কি কি হয় সেই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি, তাহলে দেখবে এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারবো। যেমন 1911 সালে আমাদের কবি সুফিয়া কামাল কি করে, জন্মগ্রহণ করেন। এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে 1911 সালে তোমরা জানো, যারা আর্টস স্টুডেন্ট এখানে ইতিমধ্যে রয়েছে তারা জানো যে 1911 সালে আমাদের বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ, এবং বঙ্গভঙ্গ হয় কিন্তু 1905 সালে। তাহলে দেখো 1911 সালে আমরা দুইটা জিনিস দেখেছি, একটা হচ্ছে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন, আর একটা হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। ওই যে বঙ্গকে বঙ্গ করে ফেলে ওটাকে রদ করানো হচ্ছে, মানে বঙ্গকে জোড়া লাগিয়ে দেয় 1911 সালে। 1911 সালে কিন্তু যারা সায়েন্স আছে তাদের জন্য একটা মজাদার বিষয় রয়েছে, রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত হয় 1911 সালে। এভাবে যদি আমরা পড়ি প্রত্যেকটা সাল, ওই সালে কি কি ঘটেছে ওই জিনিসগুলো যদি পড়ো, এটাই হচ্ছে তোমাদের স্মার্ট স্টাডি। ঠিক আছে, আমরা এইভাবেই পড়বো এখন থেকে। তোমরা এখন থেকে প্রতিজ্ঞা করো, আমরা যা পড়বো ক্লিয়ারলি পড়বো এবং আরো বেশি জানার জন্য পড়বো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু করে কমেন্ট পড়ি। আচ্ছা, আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনার ক্লাস দেখতেছি, আমি এসএসসি 23-এর মিস করি স্যার আপনার ক্লাসগুলো, ধন্যবাদ। এস খানম, ফারিহা ইসলাম, মিমি জানি, সালাম জানিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো অবশ্যই ক্লাস করো। এখানে শুধু যে ইন্টারভিউ শিখতে পারবে এমন না, অ্যাডমিশনও, তোমরা যদি অ্যাডমিশনও দাও, অ্যাডমিশন থেকে এখানে অনেক কিছু শিখতে পারবে, মানে অ্যাডমিশনের জন্য বা ভবিষ্যতে যদি বিসিএস পরীক্ষা দাও তবু সেখানেও কিছু প্রশ্ন আসতে পারে এখানে। তো সেজন্য আমি সবাইকে অনুরোধ জানাবো সবাই ক্লাসটা করে দেখো। তাহলে 1911 সালে আমরা তিনটা জিনিস শিখলাম, সুফিয়া কামাল জন্মগ্রহণ করে, বঙ্গভঙ্গের অর্থ হয়, রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত হয়। তাহলে তিনটা, আর্টসের জন্য, সায়েন্সের জন্য, কমার্সের জন্য কিছু পাই নাই। যদি কমার্সের কিছু দেখো 1911 সালে আমাকে বলে দিই। আচ্ছা ওকে, তাহলে দেখো বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করে। এখন মামার বাড়িতে কেন ফেললাম, কারণ হচ্ছে পৈতৃক নিবাস কুমিল্লা, পিতার বাড়ি হচ্ছে কোথায়, কুমিল্লা। এরকম জিনিস, এটা হচ্ছে টিচারদের জন্য খুবই পছন্দনীয় একটা প্রশ্ন। পৈতৃক নিবাস, পিতৃ প্রদত্ত নাম, হ্যাঁ জিনিসগুলো, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস একটা। তো এখন বিভিন্ন কবিরা হচ্ছে কি, বিভিন্ন কবির বাবারা জেনারেলি সরকারি চাকরির সুবাদে এক জায়গা থেকে অন্য জায়গায়, যার কারণে ওখানে জন্মগ্রহণ করে, কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে অন্য জায়গায়। তো আমাদের সুফিয়া কামালও জন্মগ্রহণ করেছে মামার বাড়ি, যেটা হচ্ছে বরিশালে, এবং পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। ঠিক আছে, এতটুকু আমরা সবাই ক্লিয়ার। এবার দেখো এনার একটা কাহিনীর মধ্যে 1918 সালে বাবার বাড়ি থেকে মামার বাড়ি চলে আসেন। কেন চলে আসেন আসলে, বাবার বাড়ি থেকে মামার বাড়ি চলে আসেন মানে, স্যার আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন উনি হচ্ছে 1911 সালে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন, আবার বাবার বাড়ি থেকে না মামার বাড়ি থেকে না চলে আসলেন কেন? এই জিনিসটা অনেকের কি অনেকের মধ্যে দ্বিধা থাকতে পারে, বুঝতে পেরেছি। সেজন্য আমরা একটু খেয়াল করবো। দেখো এই যে, হ্যাঁ হ্যাঁ দেখো, তাইলে এই যে দেখো 1918 সালে মামার বাড়ি চলে আসার পিছনে কারণ হচ্ছে তার বাবা কোন একটা কারণে নিরুদ্দেশ হয়ে যায়, যার কারণে ভরণ পোষণের জন্য তার মা তাকে আবার কোথায় নিয়ে আসে, ওই মামার বাড়িতে নিয়ে আসে 1918 সালে। আচ্ছা যাই হোক, তারপর 1922 সালে কি হয় দেখো, 11 থেকে 22, 11 বছর বয়সে তিনি কি করেন দেখো, এই যে তার একটা মামাতো ভাই ছিল নেহাল হোসেন, তাকে বিয়ে করে ফেলে। মেয়ে নেহাল হোসেনের জন্য অনেক মেয়ে খুঁজছে, এদিকে খুঁজতেছে ওদিকে খুঁজতেছে, মেয়ে মানে পাত্রী আর কি। তো যখন পাত্রী খুঁজতেছে তখন শেষমেশ ওই আমাদের চিটং এর পাশে একটা কথা আছে, গড় টুনি ঘর লাগাই দাও, ঠিক আছে। তো গড় টুনি ঘর লাগাই দিতে দিতে মামাতো ভাই ফুফাতো বোনকে কি করে ফেলেছে, বিয়ে করে ফেলেছে। আচ্ছা যাই হোক, বিয়ে করতেই পারে। ইদানিং তোমরা অনেকে আছো যে ফুফাতো বোনকে ভালোবাসো, অনেকে আছে মামাতো বোনকে ভালোবাসো। তবে আমাদের মামাতো বোন গুলো এই যে এত বড় বড়, ছোট ছোট, সবার মামাতো বোন অনেক বড় বড় হয়, আমাদের গুলো এখনো আমাদের কুলে থাকে, বুঝতে পারি নাই, যার কারণে মামাতো বোন বা ফুফাতো বোন এগুলো আমাদের নাই। আচ্ছা যাই হোক, সেই জন্য এই জানে এগুলো চেহারা দেখলে বোঝা যাচ্ছে। তারপরও দেখো এখন বিয়ে হয়, ঠিক আছে। এই যে এই মানুষটা নেহাল হোসেন কি করেন জানো, তাকে ওই ওই কাব্য সাধনার জন্য, সাহিত্য রচনার জন্য তাকে উদ্দীপনা উৎসাহ জুগিয়েছিলেন। তাকে তোমার কি সেই জীবন সঙ্গিনীটা তাকে সুফিয়া কামালকে অনেক পরিমাণে সাহায্য করেছিল তাকে কাব্য সাধনা করার জন্য, কাব্য সাহিত্য রচনা করার জন্য। কিন্তু এই যে দেখা 11 বছর বয়সে বিয়ে হয়, কিন্তু 1932 সালে গিয়ে সেই মানুষটাই মৃত্যুবরণ করে, অর্থাৎ নেহাল হোসেন মৃত্যুবরণ করে। সেই জন্য নেহাল হোসেন 1932 সালে কোনো একদিন কোনো এক মাঘ মাসে মারা যায়, বুঝছো, মাঘ মাসের কোন এক তারিখে। সেজন্য তার জন্য হয়তো তাহারে পরমাণু কবিতাটা লিখেছিল, অর্থাৎ যেই মানুষটা তাকে কাব্য সাধনার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল, সেই মানুষটা আজকে তাকে ছেড়ে চলে গেছে, হয়তো তাকে উদ্দেশ্য করে এই কবিতাটা লিখেছিল। কিন্তু এই কবিতাটা প্রকাশিত হয় 1935 সালে, কোথায়,
মাসিক মোহাম্মদী নামের একটা পত্রিকা প্রকাশিত হয়। এতটুকু সবার ক্লিয়ার, খাতায় না লিখলেও আমি যে ক্লাসগুলো করাচ্ছি সবার তোমার কি আচ্ছা ভিডিও সাউন্ড ক্লিয়ার আসতেছে না? এখন ক্লিয়ার আসতেছে না? একটু দেখাও, জানাও তো ভিডিও সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাবার। মোহনাজ মাহি সেইম ভাই, আচ্ছা বুঝতেছো না যে নাকি মামাতো ভাইগুলো নাই যে? আচ্ছা একটু জানাও জানাও, তাড়াতাড়ি জানাও। তাহলে এবার আসো 1939 সালে সে কামাল হোসেন নামের আরেকজনকে বিয়েও করে ফেলে। তাহলে ভাই তুমি এত সুন্দর কবিতা লিখছো কি জন্য? তুমি শেষমেশ আবার বিয়েও করলা। শুধু বিয়ে করা নাই, নাম সহ আবার সুফিয়া কামালও করে ফেলে। কামাল হোসেন, সুফিয়া কামাল। চিন্তা করে দেখছো? যাই হোক, আচ্ছা সুরিয়া ইসলাম প্রমা আমাদেরকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার আছে। লেখক পরিচিতি, হ্যাঁ এটা লেখক পরিচিতি ছিল। তাহলে লেখক পরিচিতি সম্পর্কে আমরা আবারও প্রথম থেকে একটু একটু বলি। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন হচ্ছে 1911 সালে। 1911 সাল দিয়ে আমরা যখন অ্যাডমিশনে যাবো আরো তিনটা জিনিস শিখবো, আরো বেশি আসে, আমি তিনটা এমনি শিখাচ্ছি। একটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়, দ্বিতীয়ত হচ্ছে তোমার কি রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত হয়, একটা হচ্ছে তোমার হচ্ছে সুফিয়া কামাল জন্মগ্রহণ করে। তিনটা জিনিস শিখলাম। আচ্ছা ভিডিও আটকে যাচ্ছে যে, আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমাদের হয়তো নেট প্রবলেম। আচ্ছা দেখো এবার আসো, আমরা লেখক পরিচিতি পড়ে ফেললাম। লেখক পরিচিতির এবার আমরা ওর সাহিত্য জীবনগুলো দেখবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সুফিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা। জননী সাহসিকা মানে বুঝো, অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধের সময় আত্মত্যাগ দেখিয়েছিল। যেমন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল কয়েকদিন আগে, সেখানের মধ্যে বিভিন্ন জননীরা, বিশেষ করে আমি দেখেছিলাম মুগ্ধর মা। তো মুগ্ধ যখন মারা গিয়েছে তখন তার চোখে আমি অশ্রু দেখলাম না, হয়তো সে লুকায় লুকায় কাঁদে, প্রকাশ্যে কাঁদে নাই, লাইভে এসে কাঁদে নাই। কেন কাঁদে নাই? এটাই হচ্ছে জননী সাহসিকা তাদের। যদিও আমাদের এই জননী সাহসিকা সুফিয়া কামালের কোনো তোমার কি ছেলে তেলে যে শহীদ হয়েছে এমন না, মুক্তিযুদ্ধের জন্য তিনি আত্মত্যাগ করেছে, সেজন্য ওনাকে বলা হয় যে জননী সাহসিকা। একজন কবিকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের সুফিয়া কামাল। আচ্ছা যাই হোক, ইনি বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি। মহিলা সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা করেন কে? আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে আমাদের সুফিয়া কামাল 1969 সালে। তো 1969 সালে কিন্তু গণ অভ্যুত্থান হয়। 1969 নিয়ে আমাদের একটা কবিতা আছে, ফেব্রুয়ারি 1969 লিখেছেন। কে লিখেছেন বলতো? শামসুর রহমান। বুঝতে পেরেছি? আচ্ছা দেখো, তার একটা সম্পাদিত পত্রিকা ছিল। প্রত্যেকটা কবি কোন কোন পত্রিকা সম্পাদনা করে ওই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা একটু একটু আটকাচ্ছে, আমি দেখতেছি। আচ্ছা দেখো ভাইয়া, আপনি কি চট্টগ্রাম? হ্যাঁ হ্যাঁ আমি চট্টগ্রামের। আচ্ছা দেখো এবার আসো, আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা যারা 26 সালে রয়েছ, তো 26 সালে পরীক্ষা দিবা, তারা এখনো নতুন সদ্য কলেজে ভর্তি হয়েছ। অনেকে মনে করে যে কি এখনো হচ্ছে বাংলাটা হচ্ছে আমরা ক্লাস 9-10 যেভাবে পড়েছি এইভাবে। আসলে বাংলাটা টোটালি এরকম না। বাংলাটা এসএসসির বাংলা থেকে এখানে অনেক আলাদা। এসএসসি যখন তুমি পরীক্ষা দিয়েছিলা, তখন তুমি যখন সৃজনশীল প্রশ্ন লিখতা, তখন উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখে দিলে আমাদের স্যার কি নাম্বার দিয়ে দিত। তুমি বলছো উদ্দীপকের কিনা গুরুত্ব অপরিসীম, উদ্দীপকে আবলের গুরুত্ব অপরিসীম, উদ্দীপকে হালবলের গুরুত্ব অপরিসীম, এভাবে লিখে লিখে স্যার শুধু লেখা দেখতো, নাম্বার দিয়ে দিত। কেন? কারণ হচ্ছে তখন তোমার খাতাগুলো কাটতো একজন লোকাল টিচার। এখন তোমার যে খাতাগুলো কাটবে তিনি প্রত্যেকটাই হচ্ছে বিসিএস ক্যাডার। তখন তুমি প্রথম যেই লাইন লিখেছো ওই লাইন থেকে তুমি বুঝতে পারো তুমি ভিতরে কি লিখেছো, অর্থাৎ এক লাইনের মধ্যে স্যারকে ইমপ্রেস করে ফেলতে হবে। বুঝতে পেরেছি? এগুলো হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে। এবার আসো এমসিকিউ কিভাবে আসে ফার্স্ট ওভারে। এমসিকিউ ফার্স্ট ওভারে কিভাবে আসে দেখো, কিছুক্ষণ পরেই তো দেখবা। যেমন তাহার এই পরমনে কবিতার মধ্যে কয়টি ঋতুর কথা উল্লেখ রয়েছে। বুঝতে পেরেছি? তা এখন তুমি যদি প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন না পড়ো, তাইলে কি এগুলো আনসার করা সম্ভব হবে? যেমন তোমাকে একটা উদাহরণ দিই। 2020 সালের আগে 18 সালে যখন এসএসসি পরীক্ষা হতো, একটা বিড়াল নামের একটা তোমার কি প্রবন্ধ ছিল। তো বিড়াল প্রবন্ধ থেকে একটা প্রশ্ন আসছে, বিড়ালে মেয়াও কতবার করছে? চিন্তা করে দেখছো? প্রশ্নটা কিন্তু 13 বার না 14 বার করেছে, ঠিক আমার মনে নেই। তো এখন এইখানে বাংলাটা পড়তে হবে এভাবে, মনে থাকবে? তাইলে আসো, ক্লাস রেকর্ড থাকবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কোর্স কিনলে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে অবশ্যই। ওকে ওকে দেখো তাহলে প্রত্যেকটা কবির কোন কোন পত্রিকা সম্পাদন করে এগুলো গুরুত্বপূর্ণ। যেমন প্রমোদ চৌধুরী সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করেন, এবং সবুজ পত্র পত্রিকায় আমাদের অপরিচিত গল্পটা প্রকাশিত হয়। এভাবে আমরা রিলেট করে করে পড়বো, দেখবা তোমাদের বাংলাটা একদম সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আরো সহজ থেকে সহজতর করার জন্য আমাদের এখানে
আরো টিচার রয়েছে, আমার শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার স্যার রয়েছে, তোমাদেরকে বাংলা পড়াবে, আমি তো পড়াবো, পাশাপাশি আনোয়ার স্যারও রয়েছে, যার বাংলা পড়ানোর স্টাইল অনেক অসাধারণ। আমরা তো ছোটখাটো মানুষ, ঠিক আছে। আচ্ছা দেখো, তিনি রবীন্দ্রনাথ কাব্যধারার অন্যতম কবি ছিলেন। তাহলে দেখো, এটা তুমি গীতি মানে রবীন্দ্রনাথ যেভাবে কাব্য লিখতেন উনিও সেম ভাবে লিখতেন। তার প্রথম কবিতা প্রকাশিত হয় হচ্ছে বাসন্তী, এটাও গুরুত্বপূর্ণ তেমন। কাব্যগ্রন্থগুলো দেখো, মায়া কাজল, মনোজীবন, অভিযাত্রিক, উদাত্ত, পৃথিবী। আচ্ছা, তিনি পুরস্কার যেগুলো পেয়েছে সেগুলো আমরা একটু দেখে ফেলি। সবগুলো পুরস্কার তো দরকার নাই, বাংলা একাডেমি পুরস্কার সবাই পাই, তাহলে সেগুলো আমাদের তেমন দরকার না। তারপর 1962 সাল 21 পদক তো বেশিরভাগ মানুষই পায় 21 পদক, এটা মনে রাখার দরকার নাই। রোকেয়া পদক 1996 সালে পায়, এবং হচ্ছে তোমার কি স্বাধীনতা পুরস্কার পায় 1997 সালে, সংগ্রামী নারী পুরস্কার পায় কত সালে সেটা ঠিক মানে। আত্মজীবনী কি কি লিখেন, দুইটা লিখেন, একটা হচ্ছে 71-এর ডায়েরি, আর একটা হচ্ছে একালে একালে আমাদের কাল। দেখো এখানে একটা কি হবে, 71-এর ডায়েরি লিখেছে সুফিয়া কামাল, কিন্তু দেখি তোমাদের কাছে একটা প্রশ্ন, 71-এর দিনগুলো কে লিখেছে বলো, 71-এর দিনগুলো কে লিখেছে? হ্যাঁ হ্যাঁ, স্যার বিড়াল গল্পে মিয়াও কতবার করছে, বুঝছো? তাহলে সবার কাছে প্রশ্ন হচ্ছে, 71-এর ডায়েরি লিখেছে সুফিয়া কামাল, কিন্তু 71-এর দিনগুলো কে লিখেছে বলো? বলো বলো, 71-এর দিনগুলোর লেখক কে? 71-এর দিনগুলো লেখক কে বলো? আচ্ছা, আমি বলে দিই, তোমরা যেহেতু পারতেছো না, 71-এর দিনগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, ওটা লিখেছে জাহানারা ইমাম। 71-এর দিনগুলো লিখেছে জাহানারা ইমাম, 71-এর ডায়েরি লিখেছে হচ্ছে কে? 71-এর ডায়েরি লিখেছে সুফিয়া কামাল। তাহলে আমরা সুফিয়া কামাল সম্পর্কে অনেক কিছু পড়েছি। তিনি একটা ভ্রমণ কাহিনী লিখেন, যেটা সোভিয়েতে গিয়েছিলেন, সোভিয়েতের দিনগুলো 1968 সালে। আচ্ছা, শিশুতোষ গ্রন্থ, ইতল বিতল, নাওয়াল কিশোরের দরবার, এগুলো তেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এবার আমরা সরাসরি তাহারে পরমাণু কবিতায় যাই। সবাই খাতা কলম নাও, বই থাকলে বই নাও, আর বই না থাকলে খাতা কলম নাও, ঠিক আছে, লিখে ফেলবো যা যা বলবো। আচ্ছা দেখো, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কি কি রয়েছে, কি কি আছে দেখো। উৎস গ্রন্থ, উৎস গ্রন্থ মানে হচ্ছে তাহার এই পরমনে কবিতা কোথায় থেকে সংকলন করা হয়, ওটা বলেছিলাম। তাহলে তাহার এই হ্যাঁ গুড। তিনটে বড় জাহানারা ইমাম, অনেকে বলছে জাহানারা ইমাম, এই সেম নয়ন বলেছে কাজী নজরুল ইসলাম, আসলে কাজী নজরুল ইসলাম না, তুমি হয়তো এমনি দুষ্টুমি করে বলতেছো। ওকে বাদ দাও, এদিকে যাওয়ার দরকার নাই। দেখো, তাহলে উৎস গ্রন্থ মানে সাজের মায়া। সাজের মায়া কেন? উৎস গ্রন্থ হচ্ছে একটা কাব্যগ্রন্থ, যেখান থেকে তাহারে পরমাণু কবিতাটা সংকলন করা হয়, ঠিক আছে। আচ্ছা, আমার কমেন্ট সেকশনে কোনো কমেন্ট দেখাই যাচ্ছে না, এমনকি আমার কমেন্ট করলেও তারপরে দেখা যাচ্ছে না কেন? ওকে ওকে, এদিকে যাচ্ছি না। দেখো, তাহলে সাজের মায়া এটা একটা কাব্যগ্রন্থ, যেখান থেকে আমাদের তাহারে পরমাণু কবিতাটা সংকলন করা হয়। এবার আসো, এটা ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ছন্দ এগুলো কি? ছন্দ এগুলো হচ্ছে তোমার কবিতাটা কোন ছন্দে রচনা করা হয়েছে। ছন্দ আমাদের তিন ধরনের আছে, একটা হচ্ছে গদ্য ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, ঠিক আছে। তো এখন তোমাকে জানতে হবে কোনগুলো কোনগুলো অক্ষরবৃত্ত, কোনগুলো কোনগুলো মাত্রাবৃত্ত, কোনগুলো গদ্য ছন্দ। বুঝাতে পেরেছি? আচ্ছা, এখন এটা অক্ষরবৃত্ত, এরকম আমাদের আরো কয়েকটা অক্ষরবৃত্ত কবিতা রয়েছে। একটা হচ্ছে তোমার কি তাহারে পরমনে, আর একটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসে আগে যারা এসএসসি 24 বা 25 সালে দিবে তাদের কিন্তু নাই, যারা 25 সালে পরীক্ষা দিবে তাদের জন্য শুধু একটাই অক্ষরবৃত্ত ছন্দ কবিতা রয়েছে, সেটা হচ্ছে তাহারে পরমনে। আর একটু করে তোমাদের যদি অনুমতি সাপেক্ষে একটা দুইটা কথা বলি, তোমাদের এসএসসি পরীক্ষাটা কেমন হবে এই জিনিসটা একটু করে বলি। তোমরা জানো 2020 সালের পরীক্ষার পর থেকে, এসএসসি পরীক্ষার পর থেকে 2025 সাল পর্যন্ত ঠিক মতো এসএসসি পরীক্ষা হয় নাই আমার মতে। 20 সালে অটো পাস, 21 সালে 3টা বিষয়ের উপর পরীক্ষা, তারপর হচ্ছে তোমার ওই কি 21 সালে হচ্ছে 3টা বিষয়ের, 22 সালে হচ্ছে একদম নাথিং পরীক্ষা হয়েছে। কিরকম আমি বলি তোমাদেরকে, অর্থাৎ পরীক্ষা হয়েছে কিন্তু শর্ট সিলেবাসে, শর্ট সিলেবাসের মধ্যেও যে 100 আনসার দিয়েছে, মানে 100 নম্বরের পূর্ণমান দেওয়া আছে, ওখান থেকে বাসি বাসি একদম বেছে বেছে কয়টা আনসার করবে জানো? 50 ওই সিরিয়াল আনসার করবে 4টা, 4টা না 3টা আমার ঠিক মনে নাই, তাও সময় 3 ঘন্টা। আবার 30টা এমসিকিউর মধ্যে আনসার করবে একদম বেছে বেছে 15টা। তাহলে বুঝতেই পারতেছো যে একদম কিছু পারে না সেও এখানে এ প্লাস পাবে, পাবে না? সেজন্য 2022 সালে অনেক পরিমাণে এ প্লাস পেয়েছে, তোমরা দেখেছো। 23 সালেও শর্ট সিলেবাস ছিল, 24 সালেও শর্ট সিলেবাস ছিল, এবং আর পরীক্ষা হয় নাই 7টা না 6টা না 7টা হওয়ার পর। 25 সালেও শর্ট সিলেবাস। তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো এখানের মধ্যে যারা
সালে পরীক্ষার্থী রয়েছে, তোমরাই হচ্ছে একমাত্র জেনুইন এইচএসসি পরীক্ষার্থী আমি বলতে পারবো। কেন? কারণ হচ্ছে তোমরা ওই যে 19 সালে যেমন এইচএসসি পরীক্ষা হয়েছে তেমন এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা আবার 2000 কত সালে 26 সালে। আচ্ছা দেখো এবার তাহলে, হ্যাঁ তাহলে ছন্দ অক্ষরবৃত্ত, অক্ষরবৃত্তের আরো 4টা কবিতা রয়েছে, একটা হচ্ছে পদ্ম, একটা হচ্ছে সুচেতনা, একটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, একটা হচ্ছে তাহারই পড়ো মনে। আবার বলতেছি তোমাদের ফুল সিলেবাসে এই 2টা কবিতা নতুন অ্যাড হয়েছে, একটা হচ্ছে পদ্ম, পদ্ম, তারপর হচ্ছে তোমার পদ্ম মানে পদ্মা আর কি, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার কি তাহারই পড়ো মনে, আরেকটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, আরেকটা হচ্ছে সুচেতনা। এই যে সুচেতনা, বিভীষণের প্রতি মেঘনাদ, পদ্ম, এই 3টে কবিতা নতুন অ্যাড হয়েছে, এগুলো আগে ছিল না, শর্ট সিলেবাসে ছিল না, এমনি আগের সিলেবাসও ছিল না। বুঝতে পেরেছি? তো এগুলো তোমরা যারা 26 সালের পরীক্ষার্থী রয়েছে তাদেরকে আমাদেরকে পড়তে হবে। তাহলে অক্ষরবৃত্ত ছন্দ আর গদ্য ছন্দ রয়েছে 4টা, মাত্রাবৃত্ত ছন্দ রয়েছে 4টা। কোনো একদিন সময় হলে টেকনিক্যালি মানে টেকনিক দিয়ে কিভাবে আমরা কবিতাগুলো ছন্দগুলো মনে রাখতে পারি ওটা আমরা শিখিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমরা 24 সালে ফুল সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি। বাহ মাশাআল্লাহ। ওকে দেখো সাকিব আহমদ, ওকে আসি ভাইয়া, এদিকে দেখো। তাহলে পত্রিকা, এটা কোন পত্রিকা প্রকাশিত হয় দেখো, মাসিক মোহাম্মদী পত্রিকায় কার্তিক সংখ্যা। এখন অনেকের মনে প্রশ্ন, সেটা হচ্ছে স্যার কার্তিক সংখ্যা মানে কি? আসলে আমাদের পত্রিকা তো আসলে অনেক ধরনের আছে। দৈনিক পত্রিকা মানে যেটা দিনে বের হয়, তারপর হচ্ছে সাপ্তাহিক পত্রিকা যেটা সপ্তাহে বের হয়, মাসিক পত্রিকা যেটা মাসে বের হয়, আর ত্রৈমাসিক পত্রিকা যেটা তোমার কি 3 মাস পর পর বের হয়, আর একটা আছে অর্ধবার্ষিক পত্রিকা, একটা হচ্ছে বাৎসরিক পত্রিকা। তো এখন যেই পত্রিকা হোক না কেন, এখন আমাদের এটা হচ্ছে মাসিক পত্রিকা বলেছি, মাসিক, মাসিক মানে প্রত্যেক মাসে একবার বের করা হবে। তখনকার দিনে সেটা তোমার কি প্রত্যেক মাসে বের করা হতো, তবে বাংলা মাস অনুসারে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এরকম কার্তিক মাসে যে পত্রিকাটা বের হয়েছে মাসিক মাসিক মোহাম্মদী পত্রিকা, ওই পত্রিকার মধ্যেই আমাদের তাহারে পরমাণু কবিতাটি প্রকাশিত হয়। তাহলে এখন প্রশ্ন করলাম না কার্তিক সংখ্যা বাংলা মাস না, এখন তোমাদেরকে সেম প্রশ্ন যদি আবার করি, মাসিক মোহাম্মদী পত্রিকায় কত বঙ্গাব্দে তাহার এই পরমণি কবিতাটি প্রকাশিত হয়? দেখি বলো তো তোমরা পারো কিনা। মাসিক দেখে দেখে ভুল করবা তোমরা। মাসিক মোহাম্মদী পত্রিকায় কত বঙ্গাব্দে বা কত সনে তাহার এই পরমণি কবিতাটি প্রকাশিত হয়? স্যার তাড়াতাড়ি পড়াচ্ছি। এখানে পড়ানোর চাইতে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি কি খারাপ গুলো কথা বলতেছি? সবগুলো তোমাদের কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে, কারণ নতুন নতুন কলেজে উঠেছো। সীমা সাহা, ওকে দেখো তোমরা কমেন্ট করাতে কনে, এখানে 2টা ভাষায় কথা বলেছে, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত নাট্যগুণ। এখানের মধ্যে চরিত্র দেখবো আমরা, কবি কবিভক্ত 2টা চরিত্র, এখানের মধ্যে কনভারসেশন সংলাপ দেখবো, ঘটনা দেখবো, ট্র্যাজেডি দেখবো। ট্র্যাজেডি শব্দের অর্থ অনেকে বুঝি না, ট্র্যাজেডি শব্দের অর্থ হচ্ছে বিয়োগান্ত মানে বিচ্ছেদ। বুঝাইতে পেরেছি? ট্র্যাজেডি শব্দের অর্থ কি? বিয়োগান্ত মানে শেষ, পরের পর কি হলো, মানে একটা মুভির শেষে হয় না নায়ক নায়িকাকে পাবে না, তখন আমরা ওই যে নূরজাহান একটা মুভি ছিল, দেখেছো কিনা জানি না, শেষে ওই আর্মির অফিসার তার আছে না, শেষমেশ ওই যে আফসোস থেকে যায়, যদি তারা মিলন হতো, তাকে যদি ফাঁসি না দিয়ে, তাকে যদি হত্যা না করে তারা যদি আবার মিলন হতো, তাহলে জিনিসটা আরো অনেক সুন্দর হতো। কিন্তু এই কবিতার মধ্যে ট্র্যাজেডি রয়ে গেছে, বিয়োগান্ত রয়ে গেছে, ভালোবাসার মানুষ সেই মানুষটাকে পায় না, একে অপরকে পায় নাই। আচ্ছা বিষয়বস্তু, মূল বিষয়বস্তু হচ্ছে এখানে প্রিয়জন হারানোর বেদনা, আমি একটা মানুষ যে হারিয়ে ফেলেছি, ওই মানুষটার জন্য আমি হৃদয়ে যে ব্যথা অনুভব করেছি, ওই বেদনাটাই আমি তাহার এই পরমাণু কবিতার মাধ্যমে প্রকাশ করেছি। বুঝাতে পেরেছি? আচ্ছা তারপর আসো মর্মমানি, বিষাদময় রিক্ততা সুর। বিষাদময় মানে হচ্ছে দুঃখময়, রিক্ততা মানে হচ্ছে শূন্যতার সুর, হৃদয়ে যে একটা শূন্যতা অনুভব করে, সেটা এখানে এই সুরটাই প্রত্যেকটা লাইনের মধ্যে তুমি দেখতে পাবো, প্রত্যেকটা লাইনের মধ্যে। মোট স্মরণ সংখ্যা বা মোট লাইন হচ্ছে 30টি। ঠিক আছে? আচ্ছা এখানের মধ্যে আরো কিছু জিনিস আছে আমাদের, তোমরা যদি চাও এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যদি অনেকেই তো লিখে নাই, আমি 2 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে আশা করি দিয়ে নিয়েছো। এবার আসো এসে একটু পড়ি, তারপর আমরা যাবো, কেমন? দেখো এখানের মধ্যে আমাদের 2টা তোমার কি চরিত্র আছে, একটা হচ্ছে কবি, একটা হচ্ছে কবিভক্ত, পড়ানোর সময় বলবো। সেখানে কবিটা বলেছে, কবি 5বার উল্লেখ করেছে, মোট কবিতার মধ্যে কবি উল্লেখ করেছে কয়বার? 5বার। কহিলাম, কহিলাম এটা, কহিলাম ওগো কবি, কহিলাম এমন, কহিলাম তমন, এটা কবিভক্ত সবসময় বলো, এটা 4বার আসছে টোটাল। এখানে 2টা ঋতুর কথা আমরা উল্লেখ পাই, একটা হচ্ছে শীত আর একটা হচ্ছে বসন্ত।
সেম ভাবে যদি বলা হয় এখানে মাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে শীতকালের মাঘ মাস, আর একটা হচ্ছে বসন্তকালের ফাল্গুন মাস। বুঝতে পেরেছি? আচ্ছা, ফুলের কথা এখানে অনেক বলা আছে। মাধবী ফুল, যেটাকে আমরা বাসন্তী লতা হিসেবে চিনি। একটা হচ্ছে বাতাবি লেবুর ফুল, মানে ওই যে জাম্বুরা আছে না, ওগুলোর ফুল। আর একটা হচ্ছে আমের মুকুল। আমের মুকুল তো তোমরা অলরেডি চিনো। আচ্ছা, যাই হোক, এবার আসো, এখানে মূল জিনিসটা হচ্ছে প্রকৃতির সাথে, মানে এই যে প্রকৃতি, প্রকৃতি যেমন আমার মনে তেমন, আমার হৃদয়ে তেমন, এই জিনিসটা এখানে কবি তুলে ধরেছেন। প্রকৃতির সাথে মানব হৃদয়ের এক অভিন্ন, মানে ভিন্ন নাই, একেবারে একরকম। তারা প্রকৃতি আর আমার হৃদয় যেন একই সুতোয় গাঁদা। প্রকৃতি মন খারাপ করলে যেন আমার মন খারাপ হয়ে যায়, কিন্তু আমার এই কবিতার মধ্যে যেটা করেছে সেটা হচ্ছে কবির মন খারাপ হয়ে গেছে বিধায় প্রকৃতির মন খারাপ হয়ে গেছে, কিন্তু আসলে প্রকৃতির মন খারাপ হয় নাই। প্রকৃতি সম্পর্কে মানে আমার মন খারাপ, সেদিন আমার মনে হচ্ছে প্রকৃতিটাই খারাপ। বুঝাইতে পেরেছি? তাহলে এই জিনিসটা আমরা সৃজনশীল লেখার সময় এই জিনিসটা সবসময়, মানে তাহারের পরবর্তী থেকে সৃজনশীল আসলে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তাহারের পরে মনে কবিতায় আমাদের তোমার কি সুফিয়া কামাল প্রকৃতির সাথে মানব হৃদয়ের এক অভিন্ন সম্পর্ক তার চিত্রায়ন করেছেন বা ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। ঠিক আছে? এখানে কতগুলো উচ্চারণ দিয়েছে যেগুলো আমাদের সেকেন্ড পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো সেকেন্ড পেপার এখনো কি ধরা নাই, আমরা একটু করে বলি কেমন? এই আমরা উচ্চারণগুলো পারবো তো? পারবো? দেখো এখানে আসছে দক্ষিণ। দক্ষিণটা উচ্চারণটা হবে এভাবে, তোমরা তো এখনো জানো না। আমরা পরে হয়তো তোমাদেরকে শিখিয়ে দিব কেন খ খ হয়েছে, কেন এরকম হয়েছে, আমরা এগুলো পরে শিখিয়ে দিব। রিক্ত, আরো সহজ, বন্দনা, পুষ্প, উপেক্ষা, কণ্ঠ, এগুলো উচ্চারণের জন্য ইম্পর্টেন্ট, সেজন্য আমরা এখানে দিয়ে রাখছি। তারপরে আরো রয়েছে ঋতুরাজ। ঋতুরাজ মানে হচ্ছে তোমার কি সমাস। ঋতুরাজা, বসন্ত বন্দনা, বসন্তের বন্দনা, পুষ্পরাতি, পুষ্পশূন্যতার্থে, পুষ্পশূন্য, পুষ্পধারা শূন্য, এই জিনিসগুলো সমাসবদ্ধ আমরা সেকেন্ড পেপারে পড়বো। তাহলে আমরা এগুলো একটু পড়ে ফেলেছি, এবার আসি উপরে যাই। কেমন, আমাদের তো এটা শেষ করতে হবে। বসন্তের প্রকৃতি আসলে কেমন সেটা একটু করে বলে দিই, আমরা একটু করে কমেন্ট করি। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, অসাধারণ ভাবে বুঝান। আমি এখনো হচ্ছে তোমার কি আজকে একটু টায়ার্ড, সারাদিন ক্লাস নিয়েছি সেজন্য একটু টায়ার্ড, নাহলে আরো সুন্দর করে ফলাতে পারতাম ইনশাল্লাহ। ঠিক আছে? আহ তোমরা একটু মনোযোগ দাও, জানি একটু অগোছালো গোছালো হচ্ছে, দেখবা কবিতায় গেলে একদম শান্ত হয়ে যাব। ঠিক আছে? তাহলে তোমরা একটু ধৈর্য সহকারে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবা। ক্লাস করার সময় অবশ্যই আমাদেরকে ধৈর্য থাকতে হবে, এটা অনলাইন ক্লাস, অফলাইন না। যদি পেরেছি সেজন্য তোমরা মনোযোগী হবো ক্লাসে। আর যারা যারা নতুন নতুন সদ্য কলেজে পা রেখেছো সবাইকে বলতেছি, এই বয়সে মনে একটু উড়ু উড়ু করবে, স্বাভাবিক ব্যাপার। তোমরা যখন স্কুলে ছিলা তোমার মা বলেছে এসএসসি পরীক্ষা ভালো করে দাও, ভালো একটা রেজাল্ট করো, কলেজে কোনো পড়ালেখা করতে হয় না, সবাই এখানে একটার সাথে একটা জোড়া জোড়া বসে থাকা দিই, এই কোনো চিল আর চিল। দেখেন দেখতেছো এসএসসি তে বইগুলো ছিল অনেক ছোট ছোট, এখন অনেক বড় বড়, প্লাস দুইটা দুইটা প্রত্যেকটা দিয়ে দিয়ে হত্যা করেছে না। তো এখন পড়ালেখাই ভালো করতে হবে। আচ্ছা, যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলতে চাচ্ছি, তোমরা যদি তোমার কি অন্য কোথাও মন না দিয়ে মনটা শুধু পড়ালেখায় দিবা, ক্লাসে দিও। ঠিক আছে? ওকে। দেখো বসন্তের প্রকৃতি একদম সিম্পল। বাংলাদেশের ৬ ঋতু, ৬ ঋতুর মধ্যে বসন্ত হচ্ছে শ্রেষ্ঠ, সেজন্য এটাকে ঋতুরাজা বলা হয় না। দেখো এই ঋতু, এই ঋতুতে প্রকৃতি সেজে ওঠে বর্ণিল, বিভিন্ন ধরনের বর্ণ দিয়ে সাজে, চারদিকে ফুলের সমারোহ, চারদিকে দেখবা ফুল ফুটে, যে কাউকে মুগ্ধ করে। তোমাদেরকেও ফুল মুগ্ধ করে না? একটা মেয়ে দেখলে দেখবা ওয়াও নাইস ফুল, আমাকে একটা ফুল দাও না, এরকম করে বলে না তোমরাও? আচ্ছা, এই কারণে শিল্প সাহিত্যের মধ্যে বসন্ত এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। সাহিত্য নিয়ে অনেকেই বসন্ত নিয়ে অনেক কিছু লিখেছে, যেমন জহির রায়হান লিখেছে, আরেক ফাগুন লিখেছে না, এটা বসন্তকে নিয়ে বলেছে। দেখো আম, কবিতাটিতে কবি কি ঔদাসীন্যের স্বরূপ বলেছে। ঔদাসীন্য শব্দের অর্থ কি? এটা শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা। এটা শব্দের অর্থ কি? উদাসীনতা। দেখো উদাসীনতা। এখন তোমরা বলতে পারো স্যার এখানে ও কেন দিয়েছে? এটাকে বলা হয় যে আদিস্বরের বৃদ্ধি। যদি কোনো বিশেষ্য বিশেষণ পদের সাথে জফলা যুক্ত করা হয়, এটা বিশেষ্য হয়ে যায়, তখন আদিস্বর বৃদ্ধি পায়। সেটা আমরা এখন বুঝবো না, মাথার উপর দিয়ে যাবো, আমি টোটালি জানি। তারপর সংক্ষেপে করে আমি একটু করে বোঝানোর চেষ্টা করি, সংক্ষেপে একদম। দেখো যদি দেখো কোনো পণ্যের সাথে যদি জফলা যুক্ত হয়, আবার তয়কাত্তা যুক্ত হয়, দুইটা জিনিস যুক্ত হয়, মানে বিশেষের সাথে আর কি, বিশেষণের সাথে হোক বা বিশেষের সাথে হোক, এগুলো আমরা এখন বোঝালে তোমাদের মাথায় একটু থাকবে না, তারপরে একটু করে বলে দিই। আদিশ্বর বৃদ্ধিটা হচ্ছে এরকম। দেখো আমরা জানি প্রত্যয় যুক্ত হলে আদিশ্বর বৃদ্ধি হয়, যেমন দেখো সমাজ যোগ ইক,
তখন কিন্তু আমরা সামাজিক বলি না, বলি সামাজিক। ঠিক আছে, ভালো করে দেখো। এখন বলি কি, দেখো বলি, আমরা নিচে লিখতেছি সা মা জি। আমি আদিস্বর বৃদ্ধিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে একটা অ ছিল না, সরি, কি ছিল, অ ছিল, অটা কি হয়ে গেছে দেখো, এখানে আ হয়ে গেছে না, এটাকে বলা হয় যে আদিস্বর বৃদ্ধি। সেম ভাবে আমি যদি বলি তরুণ, দেখো আমি বললাম তরুণ, এখন শেষে যদি তুমি জফলা, এই যে এখানে যদি জফলা যুক্ত করো, তখন সেটা তরুণ হবে না, তখন তারুণ্য হয়ে যাবে, অটা হয়ে যাবে, এটাকে বলা হয় আদিস্বর বৃদ্ধি। তো অ থাকলে আ হয়, হ্রস্ব উ থাকলে বা দীর্ঘ উ থাকলে তখন সেটা ও হয়ে যায়। যেমন ভূগোল যুগ ইক, ভৌগোলিক, সেম ভাবে উদাসীন শেষে একটা জফলা হয়েছে না, তখন সেক্ষেত্রে উদাসীন হয়ে যায়। আমরা কিন্তু ব্যাকরণের ক্লাসে ভালো করে পড়বো, তবে আপাতত এটা একটু শিখে না, তোমরা বুঝতেছো? আচ্ছা, ওকে, এবার আসো, এখানে আসো। তাহারে পরমাণুর মধ্যে টোটাল দুইটা সম্পর্কে আমরা দেখবো, একটা হচ্ছে প্রকৃতি সম্পর্ক, একটা হচ্ছে কবি হৃদয়। দুইটা জিনিসই মূলত, একটা হচ্ছে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে, প্রকৃতি সেজেছে, বুঝেছো, প্রকৃতির সংজ্ঞা না, প্রকৃতি সজ্জা। আচ্ছা, যাই হোক, কবি হৃদয় কেমন ছিল, উন্মনা উদাসীনতা ছিল, বুঝছো, শীতের বিরহ, শীতের বিরহ মানে শীতকাল চলে গেছে, সেজন্য শীতকে সে বলতে পারতেছে না, আলটিমেটলি সে শীতকে না, ওই যে তার সামনে একটা ছিল নেহাল হোসেন, তাকে বলতে পারতেছে না। আচ্ছা, এই যে আমরা এবার কবিতায় চলে আসি, সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও, আমি তোমাদেরকে সময় দিয়েছি, তোমরা বই খাতা নিয়ে একটু একটু কি রেডি হয়ে যাও, কেমন? সবাই যেটা বলবো সেটা একটু লিখে ফেলবো, কেমন? কি কি প্রকাশ পাচ্ছে, কি কি আমাদেরকে লিখতে হবে, কি কি লিখতে হবে না। বসার টাইমও পাই না, কোচিং এ ক্লাস করতে করতে অবস্থা শেষ। আচ্ছা, কিছুদিন পর এক্সাম। আসো, এবার আসো, দেখো আমি লিখেছি, পড়াচ্ছি, দেখো এটা সবসময় কে রাখতে হবে, কোন লাইনটা কে বলতেছে, কারণ আমরা জানি দুইটা চরিত্র, একটা হচ্ছে কবি, একটা হচ্ছে কবিভক্ত। একটা লাইন কবিভক্ত বললে আর একটা কবিভক্ত বললে একটা কবি বলবে, তো সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কোনটা কবিভক্ত বলেছে, কোনটা কবি বলেছে, মনে থাকবে। আচ্ছা, দেখো প্রথমে হে কবি। আচ্ছা, দেখো তো এই লাইনটা কে বলেছে, দেখি তোমরা কমেন্ট করেছো হে কবি, হে কবি, তো কবিকে তো আর কবি কবি বলবে না, এটা কবিভক্ত কবিকে অনুরোধ করতেছে। নীরব, নীরব শব্দ অর্থ হচ্ছে চুপ, নিস্তব্ধ, কেন তুমি কেন নীরব হয়ে আছো, কেন, দেখো ফাল্গুন, যে ফাগুন, এটা যদিও ফাল্গুন হয়ে গেছে, এটা ফাগুন হবে, যাই হোক, যে এসেছে দরায়, দরায় শব্দের অর্থ হচ্ছে পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর মধ্যে তো ফাল্গুন মাস চলে আসছে। দরায় শব্দের অর্থ পৃথিবীতে, ফাল্গুন শব্দের অর্থ হচ্ছে ফাল্গুন মাস, নীরব শব্দ অর্থ চুপ, নিস্তব্ধ, অর্থাৎ এর আগে প্রতি বছর যখন বসন্তকাল আসতো, ফাল্গুন মাস আসতো, তখন কবি চুপ থাকতেন না, কবি বসন্তকে বরণ করে নিতেন। কেমন করে বরণ করতেন, বিভিন্ন ধরনের সাহিত্য লিখে বরণ করতেন, বিভিন্ন ধরনের কবিতা লিখে বরণ করতেন, বিভিন্ন ধরনের গল্প উপন্যাস নাটক এগুলো লিখে কবি বসন্তকে বরণ করতেন। নতুবা কিছু নাও পারলে একটা ফুল দিয়ে, তোমরা যেটা করো ফেসবুকে একটা স্টোরি দিয়ে হলো কি বরণ, এরকম করে ফুল একটা দিয়ে হলো বসন্তকে কি করতো, বরণ করতো। কিন্তু এইবারে কবি চুপ, কেন চুপ, আসলে জিনিসটা চুপ কারণ হচ্ছে কবির স্বামী ওই যে শীতকালের মাঘ মাসে মারা গিয়েছে, সেজন্য কবি এখনো কি চুপ। কিন্তু কবিভক্ত বলতেছে, কবিভক্ত তো জানা না যে এটা মারা গিয়েছে, সেজন্য কবিভক্ত কবিকে আকুতি মিনতি করে, তুমি নীরব কেন, ফাগুন যে এসেছে দরায়, পৃথিবীর মধ্যে দিয়ে, ফাগুন দরায় শব্দের অর্থ কি, পৃথিবীতে, দরায় শব্দের অর্থ হচ্ছে কি, পৃথিবীতে। তাহলে এখন দেখো বসন্ত একে কি বলছে, দেখো বসন্তে, বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে, তুমি তো বুঝতেছো, লবে শব্দের অর্থ হচ্ছে নিবে না, কি, তব শব্দের অর্থ হচ্ছে তোমার, তব শব্দের অর্থ কি, তোমার, আর বন্দনা শব্দের অর্থ তোমার কি বলা যায়, তোমার বন্দনায়, অর্থাৎ তুমি প্রতি বছর যখন বসন্ত আসে তুমি কি বসন্তকে বরণ করো, কিন্তু বসন্ত বাড়িয়ে লবে নাকি, তুমি তব বন্দনায়, তোমার বন্দনা দিয়ে তুমি কি বসন্তকে এবারে বরণ করে নিবে না। এটা কবি ভক্ত কবিকে অনুরোধ করতেছে, কেন অনুরোধ করতেছে, কারণ কবি এবছর চুপ আছে, এবছর কোনো সাহিত্য লিখতেছে না, এবছর কোনো রচনা তোমার কি করতেছে না, কোনো সাহিত্য টোটালি রচনা করতেছে না, সেজন্য কবি ভক্ত কবিকে অনুরোধ করতেছে, হে কবি নীরব কেন, ফাগুন তো দেশের মধ্যে প্রকৃতির মধ্যে চলে আসছে, তুমি এখনো চুপ রয়ে গেছো, বসন্তকে কি তুমি বরণ করে নিবে না। তখন কবি বলতেছে, দেখো কহিলে সে স্নিগ্ধ আঁকি তুলি, খুব নরম নরম আঁকি তুলি, সে বলতেছে কি বলতেছে, দেখো কহিল, বললো আর কি, কহিলে মানে কবি নিজেই বলতেছে। আচ্ছা, আমি তোমাদের একটু করে কমেন্ট দেখি, সবাই বুঝতেছি কিনা একটু বলো তো।
বাংলা দ্বিতীয় পদের ক্লাস কবে শুরু হবে? খুব সুন্দর বোঝান স্যার আপনি, থ্যাংক ইউ অঙ্কন দেবনাথ, সরি আকি দেবনাথ। গুড, কবি বক্ত, ঠিক আছে, ওকে। দেখো তাহলে এখন কি বলতেছে, দেখো কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি। স্নিগ্ধ আঁকি মানে বুঝো, নরম নরম আঁকি তুলে, সে বলতেছে আঁকি শব্দ তো চোখ তুলে, সে এরকম করে। তোমরা অনেক সময় দেখবে বিশেষ করে মেয়েদের চোখগুলো অনেক বড় বড় ডাকর ডাকর চোখ হয়। তখন সে যখন কান্না করে, তার যখন মন খারাপ হয়, সে যখন অনেকক্ষণ কান্না করে, তার চোখগুলো কেমন জানি কেমন জানি হয়ে যায়। তখন কেউ যদি ডাকে, এই সকিনা তুমি কেমন আছো, এরকম করে যখন হাত দেয়, তখন সেইভাবে ডাকে। এই যে এরকম করে আমি তো তাকাইছিলাম, আমার চোখগুলো তো আর ডাগর ডাগর না। তোমাদের মধ্যে অনেকে আছে হয়তো এরকম করে তাকায়, এরকম করে তাকায়। তখন বলছে কি, শরীরে স্নিগ্ধ আঁকি তুলি, এরকম করে তাকায় বলতেছে, আস্তে করে চোখটা ধরছে, দক্ষিণ, মানে দক্ষিণ দিকের দুয়ার, দরজা গেছে কি কুলি, দক্ষিণ দিকেতে একটা দরজা আছে, ওটা কি খুলে গেছে? প্রশ্ন করেছে কার কাছে? কবি ভক্তের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, কবি কেন প্রশ্ন করবে? কবি কি জানে না যে বসন্ত আসছে? হ্যাঁ, জানে না। কেন জানে না? কারণ কবি এতই উদাসীন ছিলেন যে বসন্ত আসছে বসন্ত যাচ্ছে কবির মনে কোনো কি নাই, আক্ষেপ নাই। কবির হৃদয়ে নাড়া দিচ্ছে না বসন্ত। কেন নাড়া দিচ্ছে না? দেখো এই জিনিসটা তোমাদের সাথে রিলেটেড হয়। যেমন আমি আমার কথা বলি, আমি যখন ক্লাস 5 এ ছিলাম, তো রেজাল্ট দিয়েছে বুঝছো, নভেম্বর মাস না ডিসেম্বর মাস যেদিন রেজাল্ট দিছে আর কি। তো এখন রেজাল্ট দিছে সকালবেলা দিছে 11টা না 12টার দিকে। তো ওই দিনই আমার একটা মেহেদি অনুষ্ঠান ছিল, মানে বিয়ে। তো এখন আমি বিয়েতে গেছি, আমার রেজাল্ট আসছিল হচ্ছে 4.96। তো সামান্য জন এ প্লাস আসে নাই। এখন বিয়েতে অনেক ডিজে বাহারুল, ডিজে এন্ড ডিজে পারভেজ, ডিজে সাকিব, হ্যাঁ ডিজে ফারহানা মারহানা সবগুলো চলতেছে, কিন্তু আমার মন চুপ। কেন? কারণ হচ্ছে ওই যে আমি ভালো একটা রেজাল্ট করতে পারি নাই, মানে আরেকটার জন্য প্লাস পাই নাই। সারা বিয়ে বাড়িতে অনেক আমেজ, কিন্তু আমার মনে আমেজ নেই। কেন? বিয়েতে ওরা স্টেজে উঠতেছে, কেক কাটছে, কিন্তু আমাকে বললো, আমার মনটা খারাপ। কিছুক্ষণ পর ঠিক আমার মনে হয়, আমি যদি আরেকটু কেন ভালো করতে পারলাম না, কি হয়েছে, আমি কেন জিপে 5 পেলাম না? জিনিসটা আমার সাথে রিলেট। তোমাদেরও হয়, তোমরা যখন প্রথম প্রথম যখন যেহেতু এখন যেহেতু কলেজে উঠেছ, অনেকে হয়তো নতুন নতুন প্রেমে পড়বে, যখন সত্যিকারে ভালোবাসবে, যখন সেই মানুষটা ছেড়ে চলে যাবে, তখন তোমার প্রকৃতি ভালো লাগবে না। তখন তোমাকে কেউ যদি বলে চল ফুচকা খাই, তখন তোমার ভালো লাগবে না যে আমাকে সেই মানুষটা ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ, যাকে ঘিরে আমার যত প্রত্যাশা আশা ভরসা ছিল, সবগুলো ছেড়ে সে চলে গিয়েছে আমাকে। তখন দেখবা তোমার হৃদয়েও প্রকৃতিকে, প্রকৃতির কি হচ্ছে এ হচ্ছে ফুল ফুটতেছে, এগুলো মাথায় আসবে না। তোমার মন থাকবে ওই উদাসীনতার দিকে। বুঝতে পেরেছি? সেম ভাবে কহিল সে দক্ষিণ দুয়ার গেছে কি, অর্থাৎ বসন্তকালে দক্ষিণ দিক থেকে বাতাস আসে, সেই হিসেবে দক্ষিণ দিকে যেটা দোয়ার আছে ওটা খুলে যাওয়ার কথা। কিন্তু কবি জানে না, কারণ সে উদাসীন। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, কি এটা দিয়ে তো তোমরা জানো কি অরস্বইকার কি কখন, দীর্ঘইকার কি কখন। এখানে কি, এটা হচ্ছে একটা অব্যয়। এটা হচ্ছে একটা অব্যয় রূপে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে পদ প্রকরণে আমরা অব্যয় পর্ব, এটাও হচ্ছে অব্যয়। কেন অব্যয়? এই জিনিসগুলো আমরা ব্যাকরণ তো পড়তেছি না, তাকে এটা পরে বলি। কারণ এখন এগুলো বলতে গেলে তোমরা এগুলোই বুঝবে না আবার। আচ্ছা যাই হোক, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি জিজ্ঞেস করতেছে, ফুটেছে, ফুটেছে কি আমের মুকুল, আমার মুকুল আসছে কিনা আমি জানি না। তারপর দেখো দক্ষিণা, দক্ষিণ দিক থেকে, দক্ষিণা শব্দের অর্থ দক্ষিণ, দক্ষিণা শব্দের অর্থ কি? দক্ষিণ। সমীর শব্দের অর্থ বাতাস, বায়ু। তার গন্ধে গন্ধে, গন্ধে গন্ধে তার বুঝো হয়েছে কি ওদের আকুল। অর্থাৎ তুমি দেখবা বসন্তকালে অনেক ধরনের বাতাস, ওই সরি, বাতাসের মধ্যে অনেক ধরনের গন্ধ বেশি এসে বেড়ায়। যদিও এখন শহরাঞ্চলে, আমাদের গ্রামাঞ্চলেও খুবই কমে গেছে। বুঝতে পেরেছি কেন কমে গেছে এখনকার দিনে, মানে জিনিসটা আসলে হয় না। আজ থেকে অনেক আগে যখন ছোট ছিলাম, তখন এই জিনিসটা আমরা বেশি রিলেট করতে পারতাম। কেমন? বসন্তকালে দেখবা ওই যে তোমরা ক্লাস 6-7 এ পড়েছো, বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী, পানি পরাগী কতগুলো উদ্ভিদ ছিল। তো যেগুলো বায়ু পরাগী উদ্ভিদ ছিল, সেগুলো তাদের পরাগ রেণুগুলো বাতাসের মাধ্যমে এক ফুল থেকে অন্য ফুলে যেত। বায়ু পরাগী না? তো বসন্তকালে ফুলগুলো বেশি ফুটতো বিধায় বাতাসের মধ্যে ওই ফুলের গন্ধটা বেশি বেড়াতো। দেখেন সেই হিসেবে আমাদের কবি বলতেছে দক্ষিণ, মানে দক্ষিণ দিক থেকে বাতাস যেটা আছে, দেখো এখানেও দক্ষিণ, এখানেও দক্ষিণ। দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আছে সেটা গন্ধে গন্ধে, মানে এটা আসলে গন্ধ না, সুগন্ধ আর কি। হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ সারা বাতাস জুড়ে ফুলের গন্ধ কি বেশি বেরিয়েছে আমি জানি না তো। কারণ কবির যে সর্দি নিয়েছে বা নাক জাম হয়েছে এরকম কিছু না। এখানে কবি ওই যে উদাসীনতার কারণে এখানে উদাসীনের দিকটা প্রকাশ পাচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, তোমরা আশা করি বুঝতেছো। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা আমাকে বলো তো একটু করে কমেন্ট করে। আবার এরপরে যাচ্ছি আমরা।
এরপর কি বলছে দেখো, এখন বলতেছে দেখো, কবি বক্ত বলতেছে এখনো দেখোনি তুমি, তুমি কি এখনো দেখো নাই? কে বলতেছে? কবি বক্তা। আমি আর একটু করে বড় করি, এখনো দেখোনি তুমি, প্রশ্ন করতেছে এখনো দেখোনি তুমি, কবি ভক্ত কবিকে বলতেছে যে আচ্ছা তুমি কি দরজা খুলছো এটা দেখো নাই? তুমি বাতাবি লেবুর ফুল ফুটেছে এটা কি দেখো নাই? তুমি ওই যে আহ দক্ষিণের দুয়ার খুলে গেছে এটা কি দেখো নাই? আমের মুকুল যে আসছে এটা দেখো না? এখন দেখো তুমি? কহিলাম, কে কহিল যে বলতো? কে কহিল? কবি ভক্ত কহিল। কি কহিল আসলে দেখো, কবি ভক্ত বলতেছে যে উম, উম, কই কহিলাম, কেন, কি জন্য, কি কারণে, কি হয়েছে তোমার কবি আজকে এমন উন্মনা? আজকে তোমার মন উদ্যুপ মনা, উন্মনা, উদাসীন কেন? তোমার মন আজকে উন্মনা কেন? তুমি অন্য মনস্ক কেন? তোমার মন কি কাউকে দিয়ে আসছো? তোমরাও তো আজকে ক্লাস করতেছো, এমনি ক্লাসে আসো। অনেকে হয়তো এখনো বলে আসছো যে কি, যখন আজকে পড়ালেখাতে 8টা বাজে শাকিল স্যারের লাইভ ক্লাস আছে, আমি 8টা বাজে লাইভ ক্লাস করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সময় দিতে পারবো না। আমি ক্লাসে থাকবো ঠিক আছে, কিন্তু আমার মন থাকবে তোমার কাছে। এরকম বলা আসছে কিনা মিথ্যা কথা বলবো, তোমরা কিন্তু বলা আসছো আমি জানি। ওকে, এবার আসো, তাহলে আমরা এটা একটু মুছে দিই কেমন? এইবার এদিকে খেয়াল করো। তাহলে কোথা শব্দের অর্থ হচ্ছে কোথায়, কোথায়, এটা শব্দের অর্থ হচ্ছে কোথায়, কোথায়। তারপর তব শব্দের অর্থ হচ্ছে তোমার, লিখে ফেলো সবাই, তোমার। নব শব্দের অর্থ হচ্ছে নতুন, নতুন। পুষ্প সাজ, খেয়াল করো পুষ্প বানানে মূর্ধন্য ষ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে মূর্ধন্য ষ কেন? তোমরা বানানে পড়বা, তারপরে একটু করে বলে দিই। যদি রস্যৌকার দীর্ঘৌকার রস্যইকার দীর্ঘইকার পরে যদি কোনো ষ আসতে হয়, তাহলে ইংরেজি শব্দ ছাড়া আর বাকি সকল শব্দ ওখানে মূর্ধন্য ষ হবে। যেমন দেখো, অবি, এরপরে স আসতে হবে, তাহলে মূর্ধন্য স আসবে ভাই, দন্ত স এবং মূর্ধন্য স এবং তালব্য স দিকে। কেন? কারণ দেখো অ ব তারপরে রস্যইকার, তো রস্যইকারের পরে মূর্ধন্য স বিশে। তারপর দেখো নমস্কার, সরি নমস্কার বলতেছি, আমি যদি বলি আবিষ্কার, দেখো এই তোমরা সবাই বুঝতেছো? দেখো সরেয়া বড় সেইকার বি, আবি, তাহলে রস্যইকার আছে সেজন্য মূর্ধন্য স খ হবে, এই যে এরকম। কিন্তু যদি বলি নমস্কার, নমস্কার হবে না, কেন? দেখো দন্ত ন ম অ আছে, এখানে রস্যই নাই দীর্ঘই নাই, সেজন্য দন্ত স কয়কার কা গোবিন্দর। তাহলে তোমরা বুঝতে পেরেছো দন্ত স কখন হবে, মূর্ধন্য স কখন হবে, মনে থাকবে? আচ্ছা, এরকম বলার মতো কেউ নেই স্যার। ফারহানা ইয়াসমিন, আচ্ছা ওকে। তোমাদের এমনিও কেউ থাকবে না, তোমরা মেয়েরা কি বলবো, মেয়েদের মুখ এক কথা মনে আর এক কথা, এটা আমি জানি, এটা আমাদেরকে বলতে হবে না, শিখাইতে হবে না। আসো এবার, ফারহানা ইয়াসমিন বুঝছে বলতেছে। আচ্ছা দেখো এবার তাহলে, তাহলে আমরা কোথায় তখন অবসর, কহিলে সে সুদূরে চাহিয়া, সে অনেক দূরে তাকায় বলছে। এখন স্যার সুদূরে চাহিয়া মানে কি? সু দূরে কে রাখবা, বানানটা একটু কে রাখবা। দেখো দূরে বানানে দীর্ঘকার, দীর্ঘকার দূরে, তাহলে কহিলি সে সুদূরে চাহিয়া। এখন সুদূরে চাহিয়া মানে কি স্যার? দেখবা তোমার যখন মন খারাপ হয়, তুমি দেখবা জানলার পাশে দাঁড়ায়, বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ করেছে, তোমার মনও খারাপ, হয়তো কারো কথা মনে পড়তেছে, তখন তুমি দেখবা অনেক দূরে তাকায় আছো। আসলে ওই যে দূরের দৃশ্য দেখতেছো এমনও না, তোমার মন এমনি খারাপ, তাকায় আছো দূরের দৃশ্যের দিকে, কিন্তু তোমার মন অন্য দিকে। এটাকে বলা হয় যে সুদূরে চাহিয়া, অন্য মনস্ক যেটা হয়। অনেক সময় তুমি বসে আছো, চিন্তা করতেছো, ঘরের দেওয়ালের কোনায় ওই ঠুনুস তোমার কি ছাদের উপরে এভাবে তাকায় আছে, কিন্তু কিছু নাইও, এমনি এরকম করে তাকায় আছো। তখন তোমাকে যদি কেউ গিয়ে বলে এই জরিনা, তখন তুমি এরকম করে ওঠো, তুমি তোমার মন কোথায়? এইটাই যে হচ্ছে সুদূরে চাহিয়া, অনেক দূরে তাকায় বলতেছে। অলক, অলক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ। অলক শব্দের অর্থ কি? অলক্ষ। অলক্ষ মানে আমি তোমাদেরকে লিখে দিই অলক শব্দের অর্থ হচ্ছে এই যে অলক্ষ শব্দের অর্থ হচ্ছে যতটুকু পরিমাণ তোমার দৃষ্টি গোচর হয়, যতটুকু পরিমাণ তুমি দেখতে পাও, অতটুক। পাতার, পাতার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। হুম, বাহিয়া অর্থাৎ আমি যতটুক দেখলাম সমুদ্রের মধ্যে, অতটুকের মধ্যে বেয়ে তরি নৌকা তার এসেছে কি? কে বলতেছে? কবি বলতেছে। কি বলতেছে দেখো, মানে সে সুদূরে চাহিয়া বলতেছে অলকের পাতার বাহিয়া। অলকের পাতা শব্দ অর্থ সমুদ্র, অলক শব্দ অর্থ হচ্ছে অলক্ষ মানে দৃষ্টি গেছে তোমার যতটুকু হয়, অর্থাৎ তুমি যতটুকু দেখতে পাও,
এরপর এর এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তরি তার এসেছে কি, তার নৌকা এসেছে কি, সে কি তোমার কি সে কি এসেছে, বেজেছে কি আগমনী গান। এখানে আগমনী গান দ্বারা মূলত বসন্তকালে যেটা আওয়াজ আমরা দেখতে পাই সেটাই মূলত বলতে পারো কোকিল। বলি না বসন্তকালকে তোমাদের অলরেডি ডাকা শুরু করেছে, ইদানিং দেখবা দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 করে অনেক কিছু বলে, বলে না। আচ্ছা, তাহলে এবার দেখো কি বলছে। তখন কবি বলতেছে যে কি তার তরিতে এসেছে, এসে বেজেছে কি আগমনী গান, আমি তো শুনি নাই কোকিল ডাকাচ্ছে। আচ্ছা বসন্ত কি এসেছে, তার তরিও তো দেখি নাই, তরি মানে তার কোনো নিশানা চিহ্ন আমি দেখি নাই, সে কি আদৌ এসেছে আমি তো জানি না কি হয়েছে। বসন্তের কোকিল কি ডাকছে। এই প্রত্যেকটা লাইনই আমাদের কবির ঔদাসীন্যতাকে প্রতীকী চিত্র হিসেবে তুলে ধরছে। অর্থাৎ প্রত্যেকটা লাইনই হচ্ছে তোমার কি কবি বোঝাতে চাচ্ছে কবি উদাসীন, কবির বসন্তের দিকে মন নাই। তারপর কি বলছে দেখো, ডেকেছে কি সে আমারে, হ্যাঁ ডাকবে, তোমাকে কি বসন্ত আদৌ ডাকা সম্ভব। কিন্তু কবি অভিমান করেছে বসন্তের সাথে। প্রত্যেকবারই তো আমি বসন্তের খোঁজ খবর রাখি, প্রত্যেকবারই তো আমি বসন্তকে বরণ করে নিই বিভিন্ন সাহিত্য লিখে, ফুলে ফুলে সজ্জিত করে, নিজে একটা শাড়ি পরে। তোমরা দেখবা 14 তারিখ যেদিন আমরা ভালোবাসা দিবস করি, এটা হচ্ছে পহেলা ফাগুন, ওই দিন দেখবা মেয়েরা বিভিন্ন শাড়ি পরে, মাথার মধ্যে একটা ফুল দিয়ে অথবা কানের নিচে এভাবে একটা ফুল দিয়ে ফেসবুক স্টোরি দিয়ে বসন্তকে বরণ করে। কিন্তু এবারে কবির প্রিয়জন হারিয়ে গিয়েছে, কিন্তু বসন্ত তো তার জন্য, বসন্ত তো তাকে ডাকে নাই, তার তৈরি এসেছে আগমনী গান বেজেছে। হ্যাঁ, এগুলো কবি জানেও না, কেন জানে, কবি বসন্তের সাথে অভিমান করেছে। ডেকেছে কি সে আমারে, বসন্ত কি আমাকে ডেকেছে আসলে তো। আচ্ছা তোমরা নিজেরা বলো, বসন্ত কি কবিকে এরকম কখনো ডাকবে, দেখে সম্ভব, কিন্তু আদৌ সম্ভব না। তুমি চলে যাবে, তোমার প্রিয় মানুষ চলে যাবে, কিন্তু প্রকৃতির নিয়মে চলবে। এই প্রকৃতি কারোর জন্য অপেক্ষা করবে না। তুমি যদি কখনো তোমার কি পৃথিবী থেকে চির নিদ্রায় চলে যাও, তখন তোমার জন্য হয়তো অনেকেই কান্না করবে, হ্যাঁ, কয়েকদিন চিরস্থায়ী। কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসতো, হ্যাঁ, যার সাথে তোমার গভীর একটা সম্পর্ক, তোমার বন্ধু হতে পারে, সেই মানুষটার হৃদয় কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য থমকে যাবে, মনে হচ্ছে আমার সময়টা যেন যাচ্ছে না ওই মানুষটাকে ছাড়া। কিন্তু এক সময় সেই মানুষটাও ওভারকাম করে ফেলবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতি সব সময় সবকিছুকেই কি ছালিয়ে নিয়ে যেতে ভালোবাসে, এটাই প্রকৃতির নিয়ম। তুমি মরে গেলেও সবাই সব ঠিকঠাক চলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখানে তো সন্ধান ডেকেছে কি আমার, শুনি না ডাকিনি সন্ধান। তো কবি অভিমান করে বলতেছে বসন্ত আসছে আমাকে ডাকানি, সেদিন আমিও শুনি নাই, রাখিনি সন্ধ্যা ডাকলেও শুনি নাই। আচ্ছা, তারপর কি বলতেছে দেখো, কহিলাম ওগো কবি রচিয়া লহন আজ গীতি। কে বলতেছে যে কবি ভক্ত বলছে, ওগো কবি প্লিজ একটু করে গান রচনা করো না আজকে। রচিয়া মানে রচনা করো, লহ মানে নাও। তোমরা লিখে ফেলো তাড়াতাড়ি সবাই যারা খাতা কলম নিয়ে করতেছ। দেখো, রচিয়া মানে রচনা করো, রচিয়া মানে কি, রচিয়া, রচিয়া, রচিয়া মানে রচনা করো, লহ মানে নাও, আজ গীতি শব্দ অর্থ যে গান বা সাহিত্যকে ধরে নিতে পারো তোমরা। ও গো সুন্দর করে বলছো, কত সুন্দর করে বলতেছে দেখো, তোমরাও যেটা বলো, ও গো কবি রচিয়া লহ না আজ গীতি, বসন্ত বন্দনা, বসন্তের সেই বন্দনা, বসন্ত কিভাবে বরণ করে। তব শব্দের অর্থ তোমার কণ্ঠে শুনি, আমি তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই, তোমার কণ্ঠে সাহিত্য। আচ্ছা তুমি একটা গান শোনাও না আমাকে, এই মোর মিনিটে আমি তোমাকে অনুরোধ করতেছি, প্লিজ আমাকে একটু শোনাও না, তোমার একটা গান শোনাও। তোমরা অনেক সময় যারা ইতিমধ্যে রিলেশনের মধ্যে জড়িয়ে গেছে, তারা অনেকে বলে না কি, এই তুমি আমাকে একটা গান শোনাও না, অনেক বৃষ্টি হচ্ছে, তুমি এই আমাকে একটা গান শোনাও প্লিজ, একটা গান শোনাও না। ও বলছে না আমি পারি না, তো আসলে গান পারি না। এবার তুমি বলছো স্কুলে গিয়েছো না, ওই যে আমার সোনার বাংলা, তখন তুমি সেই আমার সোনার বাংলা এর পরের লাইন সে গায়, এরকম হয় না, আমার সোনার বাংলা এর পরের লাইন সে গায়। তখন তুমি বলো যে ফাঁকে ফার্ম দেওয়ার জন্য, তোমার গলা আসলে অরিজিৎ সিং এর চেয়েও অনেক সেরা। তোমার কাছে অরিজিৎ সিং ও হার মেনে যাবে, যদিও সেই গলাটা হিরো আলমের মতো ছিল। তারপর মেয়ে হলো সেম জিনিসটা হয়, মেয়ে হলো কেমন হয়, তুমি একটা গান শোনাও, তুমি যখন গান শোনাও বাথরুমে এর থেকে সুন্দর গান গাও, কিন্তু আসলে কুকুরে যেভাবে ডাকে এভাবে গান গাইছো আর কি। কিন্তু শেষমেশ ওর তোকে তো ফার্ম দিতে হবে, তখন সে বলে যে কি তোমার গলা আসলে শ্রেয়া ঘোষালের থেকে অনেক সুন্দর, তোমার কাছে তুমি হয়তো সঠিক গাইডলাইন পেলে হয়তো শ্রেয়া ঘোষাল হয়ে যেতে, এভাবে অনেকে বলে। এবার মিনতি। আচ্ছা, ওকে, নাটক কম করো প্রিয়, কেমন কহিল সে মৃদ মধু সুরে, মৃদ মধু নরম কণ্ঠস্বরে এসে বলতেছে
নাই হল মৃদু মধু শব্দের অর্থ হচ্ছে আস্তে নরম কণ্ঠে আস্তে আস্তে বললো, একদম নরম নিচু গলায় কথা বলছে। নাই হলো, নাই হোক এবারে, এবার না হয় হয় নাই যে আর কি, না হোক আমার কোনো আপত্তি নাই। দেখো, তাহলে এই লাইনটা তোমরা বুঝছো, এটা হচ্ছে তেমন বোঝার কোনো বিষয় না। কহিলে সে মৃদু মধুর সাথে আস্তে স্বরে নরম কণ্ঠে বলছে, আমার গাহিতে গান, আমার গান গাওয়ার জন্য বসন্তের আনিতে এটা দরিয়া হবে না, বরিয়া হবে, যাই হোক, আমার গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া বা দরিয়া হলে দরিয়া, যাই হোক, তা আমার গান গাওয়ার জন্য বসন্তকে বরণ করার জন্য রহেনি, রহেনি মানে হচ্ছে থেমে থাকেনি, আমার গান গাওয়ার জন্য, আমার তোমার কি কবিতা লেখার জন্য, আমার সাহিত্য রচনা করার জন্য, মানে কবি বসন্ত কি থেমে থাকবে? বসন্ত ফাল্গুনের মধ্যে দিয়ে চলে আসবে, কবির জন্য কখনো অপেক্ষা করবে না। এতে কবির জন্য অপেক্ষা করে নাই। দেখো সে বলেনি তো, কাকে বলেনি দেখো তো, এসেছে ফাগুন সরিয়া, সরিয়া শব্দ তো স্মরণ করে, কাকে স্মরণ করে চলে আসছে? তরি কি, তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা জেনারেলি, তবে বসন্ত যে যেটা করে আসছে সেই নিশানা আঁকা বোঝানো হয়েছে মূলত। আচ্ছা স্যার, এই কবিতা কত বড়? আর বেশি বড় নাই, ছোট, শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। ভাই আমি সিলেট গভর্নমেন্ট কলেজ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নৌকা নৌকা, তরি কিসের প্রতীক বলে, আবার আওয়ামী লীগের প্রতীক তরি বলে দিয়ে না। যেমন ওখানের মধ্যে আমাদের সোনার কবিতায় অনেকে জিজ্ঞেস করে তরি কিসের প্রতীক, এটা ছিল মহাকালের প্রতীক। সোনার কিসের প্রতীক, অনেকে দুষ্টামি করে বিএনপির প্রতীক, বুঝছো? নৌকা বলে আওয়ামী লীগের প্রতীক, এটা বলে দিয়ে না, কেন সোনার দান আওয়ামী লীগ গেলে বেরিয়ে যাবো ইনকে লেখো। আচ্ছা দেখো, তাহলে দেখো কোথায় ছিলাম, হ্যাঁ, এসেছে ফাগুন সরিয়া, অর্থাৎ আমার জন্য বসন্ত অপেক্ষা করে নাই। বসন্ত কিসের মধ্যে দিয়ে চলে আসছে দেখো তো, ফাল্গুন মাসকে স্মরণ করে, ফাল্গুন মাসের মধ্য দিয়ে, ফাল্গুন মাসে বিভিন্ন ঋতুরঞ্জিত হয়ে বসন্ত এখানে চলে আসছে। আচ্ছা এরপর দেখো, কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই? তুমি কি অভিমান করেছো আজকে? কি হয়েছে তোমার, তুমি তো অভিমান করেছো কেন? কবি বলতেছে, অর্থাৎ তোমরাও তো মাঝে মধ্যে অভিমান তো জানো সবাই, এটা নিয়ে আমি বিস্তারিত বলতেছি না, শেষ হয়ে গেছে। আর যদিও এসেছে তবু তারা তুমি করিলা বিতাই, যদিও বসন্ত প্রকৃতির মধ্যে আসছে, তুমি গান, তুমি গীতি রচনা না করার মাধ্যমে এটাকে বিতা যেতে দিচ্ছ। কহিলে সে পরম হেলা, সে অবহেলা করে বলতেছে বিতা কেন ফাগুন বেলায়, ফাগুনের বেলায় বিতা যায় না, আমার বেলায় কেন বিতা গিয়েছে? দেখো তো, ফুল কি ফুটেনি শাকে, অর্থাৎ গাছের শাখায় শাখায় তো ফুল ফুটেছে, ফাল্গুন মাস তো আসছে, আমার জন্য তো সে অপেক্ষা করেনি। পুষ্পরতি রবের কি ঋতুরাজন, পুষ্প দিয়ে ঋতু কি রঞ্জিত হয় নাই? গাছে গাছে কি ফুল ফুটে নাই? ফুটেছে, সবকিছু হচ্ছে। রাজন শব্দ তো রঞ্জিত হওয়া। মাধবী কুড়ি, এটা হচ্ছে বাসন্তী লতা, বুকে গন্ধ নাহি, অর্থাৎ বাসন্তী লতা বা মাধবী ফুল যেটা আছে ওটার বুকে কি গন্ধ আসে? অবশ্যই আসছে। করণে কি সে অর্ঘ বিচরণ, এই যে মাধবী কুড়ি ফুলগুলো দিয়ে অর্ঘ বিচরণ শব্দের অর্থ হচ্ছে পূজার নিবেদন বা পূজা করা, ওগুলো দিয়ে কি পূজা হয় নাই? হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আমার জন্য বসন্ত তেমনি থাকেনি, সবকিছু হয়েছে, সেই জন্য কবি মূলত বসন্তের উপর রাগ করেছে। এবার দেখো কি হয়েছে, হোক, কবি বক্তব্য বলতেছে, তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? বলছে তুমি বসন্তের প্রতি এত বিমুখতা, এত অ্যাভয়েড করতেছো কেন? তোমার বিমুখতা কেন, কি হয়েছে? দেখো, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি বেতা? বেতা বানান খেয়াল করি, অনেকে বেতা বানান কিন্তু জফলার সাথে আকার দেয়, আমাদের কিন্তু আকার হবে না, খেয়াল রাখবা। আচ্ছা আমি বেতা বানানটা খেয়াল, অনেকে বুল লিখে, তোমাদের বেতা বানান লিখে এভাবে, অনেকে বেতা বানান লিখে এভাবে, এটা আসলে বুন বানান, বেতা বানান এটা বুন। বেতা বানান দেখো আমি এখানে লিখে দিছি, এই যে বেতা বানান, বুঝছো? তাহলে দেখো, উপেক্ষায় ঋতুরাজে কবি দাও তুমি কেন ব্যথা, তুমি কেন ব্যথা দিচ্ছ ঋতুরাজাকে? বসন্ত তো প্রত্যেকবার আসে না, তুমি বসন্তকে কেন ব্যথা দিচ্ছ? তুমি কি একটু আলোচনা করে নিতে পারো না? তোমরা সবাই যারা দেখতেছো সবাই একবার করে শেয়ার করে দাও না। আচ্ছা যাই হোক, এবার আসো। কহিলে সে সরে আসে, সে একটু করে সরে এসে বলতেছে, মানে হালকা করে ওর থেকে সরে গিয়ে কবি বক্তা দেখি, যেহেতু কবি যেটা এত কথা বলতেছে, ওর কথা খুবই শুনতে ইচ্ছে করতেছে না, সে একটু সরে এসে বলতেছে। কুহেলি খুবই গুরুত্বপূর্ণ লাইন, শেষ, একটু মনোযোগ দিবা, সব কথা কিন্তু এই লাইনের মধ্যে, সেজন্য আমি সবার কাছে অনুরোধ করবো একটু মনোযোগ দাও। কুহেলি শব্দের অর্থ লিখে ফেলো, কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। কুয়াশা, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, তাহলে দেখো কুয়াশার চাদর তলে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে মাঘ মাস, কিন্তু আমরা একটা জানি এটা দুইটা অর্থ প্রকাশ করবে, একটা হচ্ছে কবির ওই যে স্বামীর অর্থ, একটা এই অর্থ। দেখো মাঘ সন্ন্যাসী মানে হচ্ছে মাঘ মাস চলে গেছে। দেখো এখন কুহেলি উত্তরে মানে কেমন, কেমন জিনিসটা আসলে কি, দেখো আমি তোমাদেরকে বুঝাই। আমাদের আজকে মনে করো মাঘ মাস, মাঘ মাসের 30 তারিখ, তো তোমরা জানো পৌষ মাঘ দুইটা হচ্ছে শীতকাল, এবং মাঘ মাসেই বেশি শীত পড়ে, বেশি কুয়াশা পড়ে। তো মনে করো আজকে মাঘ মাসের 30 তারিখ, আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে, অনেক বেশি কুয়াশা পড়েছে,
কালকে ফাল্গুন মাসের 1 তারিখ। আচ্ছা, আজকে অনেক ঠান্ডা পড়েছে, অনেক কুয়াশা পড়েছে, কালকে কি হুট করে গরম পড়তে শুরু করবে, হুট করে কুয়াশা পড়বে না, এরকম জিনিস না, এরকম তো না। দেখবা এই যে শীত যে চলে গেছে, কিন্তু এর র্যাশ কুয়াশা বা ঠান্ডা ফাল্গুন মাসের 20 থেকে 25 দিন পর্যন্ত থেকে যায়। কিন্তু মাঝখানে কুয়াশার মধ্য দিয়ে, শীতের মধ্য দিয়ে মাঘ মাসটা আমাদের কাছ থেকে বিদায় নেয়। এমনিতেই তো আমাদের বাংলা মাসের তারিখ মনে থাকে না, মাস কখন যাচ্ছে এগুলো মনে থাকে না। আমরা সবাই ইংরেজ, আমরা সবাই ব্রিটিশ। তো সেজন্য দেখো ভালো করে খেয়াল করে, এই যে মাঘের সন্ন্যাসী যে আমরা চলে যাই কুয়াশার চাদরের মধ্য দিয়ে, তাহলে দেখো মাঘ মাস, এই মাঘ মাসটা চলে যায় মনে করো শীতের মধ্যে দিয়ে, ফাল্গুন মাস চলে আসে, আমরা বুঝতেও পারি না। বুঝাইতে পেরেছি? আচ্ছা, তাহলে এবার আসো। গিয়াছে চলিয়া মানে একদম চলে গেছে, ধীরে আস্তে আস্তে গেছে, তবে আমরা জানি না। পুষ্প শূন্য মানে পুষ্প তুষ্প নাই, ফুল তুল ছিল না। মাঘ মাস যখন চলে যায়, তোমরা দেখবে শীতকালে গাছের পাতা সবগুলো পড়ে যায়, সবগুলো ঝরে যায় না, এবং ফুলও তেমন ফোটে না। তাহলে সেজন্য বলেছে পুষ্প শূন্য, দিগন্তের পথে, দিকযুগ অন্ত, যেখানে গেলে আর কখনো ফিরে আসা যায় না, ওইখানে চলে গেছে দিগন্তের পথে। দেখো তুমি বলতে পারছো বসন্ত তো আবার আসবে, সরি মাঘ তো আবার আসবে, কিন্তু এই বছরের যে মাঘ মাসটা চলে গেছে আগামী বছর কিন্তু সেই মাঘ মাসটা আর আসবে না। সেজন্য বলেছে দিগন্তের পথে, রিক্ত হস্তে, শূন্য হাতে। এটা তো আমি কবিতার অর্থ বুঝলাম। এবার মূল অর্থ দেখো, ওই যে আমাদের মাঘ মাসেই কবির স্বামী নেহাল হোসেন মারা গিয়েছে, তখন তাকে সাদা কাপড়ের মধ্যে মোড়ানো হয়েছে কুয়াশার চাদরের মতো, চলে গিয়েছে রিক্ত হস্তে। মানুষ মরে গেলে কিছু যায় না, রিক্ত হস্তে মানে হচ্ছে শূন্য হাতে, রিক্ত হস্ত শব্দের অর্থ কি? শূন্য হাতে চলে গিয়েছে। বুঝতে পেরেছি? তাহারই পড়ে মনে, তাহারই মনে পড়ে বলিতে পারে না। আজকে সেই মানুষটাকে অনেক বেশি মনে পড়তেছে আমাদের, তোমাদের আমি জানি অনেক মানুষকে মনে পড়তেছে, পড়তেছে না? তাহলে দেখো তাকে আজকে অনেক বলতে পারতেছে না, কাকে? এই মানুষগুলোকে। তাহলে আমাদের কবিতা কিন্তু এতটুকুতে শেষ। দেখো আর কিন্তু নাই। আচ্ছা আর নাই, হ্যাঁ। তাহলে আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত, তোমরা সবাই বুঝেছো। দেখি এবার আমরা সবাই কে কোথা থেকে দেখতেছি একটু করে আমরা একটু কমেন্ট করি, কেমন? কে কোথা থেকে দেখতেছি একটু কমেন্ট করো তো। তোমাদের সাথে অনেকদিন পর ক্লাস আসছি না। বাহ বাহ, মাশাআল্লাহ। শেয়ার ডান, শেয়ার না, এতক্ষণ পর অনেক দেবনাথ, কি দেবনাথ, সরি নিলয়, পাই মাছ বলি আর সিএমসি। ওকে ওকে ওকে, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, তারপর আর কেউ আছে দেখি, কে কোথা থেকে দেখতেছো আরেকবার একটু করে কমেন্ট করো, আমি শেষ ম্যাচ দেখতে চাই। কে কে নোট করেছো? স্যার রংপুর, সীমা সাহা, সীমা সাহা, ওয়াও, রংপুর থেকে আমি স্যার। বেস্ট ফ্রেন্ডকে অনেক মনে পড়তেছে, বেস্টি, তা মেনশন করে দাও। প্রতিবাদ, প্রতিবাদ চট্টগ্রাম থেকে, ফ্রম রাজশাহী, সিএমসির কথা মনে করতেছে। নিলয় সিলেট থেকে বলতেছে। আচ্ছা যাই হোক, কুমিল্লা মেঘনা, বাহ মাশাআল্লাহ, সোনারঘাট থেকে স্যার। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই আশা করি বুঝেছো। দেখি আর ক্লাসটা কেমন লাগছে সবাই একটু করে আমাকে জানাও তো, স্যার আজকের ক্লাসটা বা এই জায়গায় ঘাটতে হয়েছে বা এই জায়গায় একটু কম বুঝেছি, এরকম করে বলো তো, তাহলে আমি আবার বুঝি, যেটা আমাদের এখনো সময় আছে, বলো। হুম, তারপরে কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। ওকে স্যার, সিটি কি কনফিডেন্স কোচিং এর পাশে, কি বলো? আচ্ছা ওকে, হবিগঞ্জ থেকে। ওকে, তোমরা সবাই একটু করে জানো, আমরা ক্লাস শেষ করে দিব এখন। এখন এখান থেকে স্ক্রিন চলে আসলে আমরা প্রত্যেকে তোমার কি এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, কেমন? ওই আমরা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ দিচ্ছি, সৃজনশীলের জন্য বসন্তের প্রকৃতি জিনিসটা লিখবা। তারপর হচ্ছে তোমার কি প্রকৃতির সাথে মানবীদের এক অভিন্ন সম্পর্ক, এটা লেখার চেষ্টা করবা। তারপর হচ্ছে তোমার কি কবি পরিচিতি অলরেডি বলেছিলাম, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের সবার ক্লিয়ার। মাশাআল্লাহ, সবাই কমেন্ট করতেছে। চট্টগ্রামের পটিয়া থেকে শাহরিয়ার কবির, পটিয়ার কোন জায়গায় আমাকে একটু জানাও। সীমা শাহ, অনেক ভালো করে বুঝছি স্যার, কোনো প্রবলেম নাই। তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শতবুলের আবার বারণ হবে। ওকে ঠিক আছে, ধন্যবাদ সীমা শাহ। ঠিক আছে সবাই তাইলে ভালো থাকো, সুস্থ থাকো। এমন ভাই শেষ করে দেন। সবাই তাইলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রাণের পরিচর্যা করো এবং নিজের মুখে সবসময় একটু করে হাসি রাখো। সবাই একটু করে হাসি দাও তো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।